আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আইসিটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আইসিটি বিষয়ে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি খন্দকার তায়েব শাহরিয়ার, প্রভাষক আইসিটি, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ। তো আজকের ক্লাসের বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। দেখে নেই আজকের ক্লাসে আমরা যা শিখবো। আমরা শিখতে পারবো নেটওয়ার্ক টপোলজি কি, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো, নেটওয়ার্ক টপোলজির ব্যবহার এবং বিভিন্ন নেটওয়ার্ক টপোলজির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখব। তো প্রথমে আমরা দেখি নেটওয়ার্ক টপোলজি বলতে আমরা কি বুঝি। নেটওয়ার্ক টপোলজি বলতে আমরা বুঝি কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কিভাবে অপর কম্পিউটার এবং ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত হয়ে ডাটা আদান প্রদান করে থাকে তার পরিকল্পনা বা ধারণা। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি বলতে বোঝায় এই কম্পিউটারগুলা, একটা নেটওয়ার্কের কম্পিউটারগুলা কিভাবে একটা অপরটার সাথে তথ্যের বা ডাটার আদান প্রদান করবে তার একটা পরিকল্পনা বা ধারণা। এটাই হচ্ছে আপনার কি নেটওয়ার্ক টপোলজি। যেমন আমরা এই চিত্রে একটা কম্পিউটার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, তাহলে এই কম্পিউটার নেটওয়ার্কে বিদ্যমান কম্পিউটারগুলো কিভাবে একটা অপরটার সাথে ডাটা বা তথ্যের আদান প্রদান করবে এটার একটা সম্যক ধারণা বা পরিকল্পনাই হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে সাধারণভাবে নোড নামে অভিহিত করা হয়। তো নেটওয়ার্কে যুক্ত যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোকে আপনার সাধারণত নোড বলে উল্লেখ করা হয়, বা ডিভাইসগুলোর সংযোগস্থলকেও নোড বলে উল্লেখ করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখি নেটওয়ার্ক টপোলজির কি কি ব্যবহার রয়েছে। নেটওয়ার্কে ডাটা আদান প্রদান সহজসাধ্য করা, এটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজির একটা ব্যবহার। নির্বিঘ্নে ডাটা আদান প্রদানের জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা করা। হ্যাঁ, যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা বা তথ্যের আদান প্রদান কোন পথে হবে, হ্যাঁ, এই পথের একটা ব্যবস্থা করা বা এই পথের একটা পরিকল্পনা করা হচ্ছে নেটওয়ার্ক টপোলজির কাজ। লোকাল এরিয়া নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলোর ভৌত সংযোগ বিন্যাস করা। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে ল্যান। হ্যাঁ, ল্যানে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলা বা এই কম্পিউটারগুলা একটা আরেকটার সাথে কিভাবে সংযুক্ত হবে তার একটা বিন্যাস করা, তার একটা ভৌত সংযোগের একটা বিন্যাস করা। তাহলে এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজির ব্যবহার। ঠিক আছে। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি রয়েছে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। মূলত 6 ধরনের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে দেখে নেই বাস টপোলজির বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা এই চিত্রে একটা বাস টপোলজি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা ডিভাইস একটা কেবল দ্বারা যুক্ত বা তার দ্বারা যুক্ত হয়। হ্যাঁ, এই তারের মাধ্যমে এই কয়েকটা ডিভাইস যুক্ত হয়। এই তারটাকে বলা হয় কি বাস বা ব্যাকবোন। এই তারটাকে আপনার ব্যাকবোন হিসাবেও আখ্যায়িত করা হয় এবং বাস হিসাবেও আখ্যায়িত করা হয়। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড এবং ডিভাইস সংযুক্ত থাকে। তাহলে এই সংযোগ লাইনের সাথে সব ধরনের ডিভাইস যুক্ত আছে। এই প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয়, যা অনেক সময় ফাইবার অপটিক অপটিক কেবল হিসাবে কেবল দিয়ে তৈরি হয় এবং ব্যাকবোন হিসেবে কাজ করে। এর লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। তাহলে বাস বা ব্যাকবোনের দুই প্রান্তে দুইটা কি থাকে? টার্মিনেটর থাকে। টার্মিনেটরটা এই জন্যই ব্যবহার করা হয় যাতে ডাটাটা টার্মিনেটরে রিফ্লেক্ট হয়ে আবার যাতে নেটওয়ার্কে ফেরত আসে, যাতে ডাটাটা এখান থেকে লস না হয়ে যায়, সেজন্যই ব্যাকবোনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর ব্যবহার করা হয়। ডাটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। হ্যাঁ, মানে হচ্ছে একই সময়ে আপনি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্যের আদান প্রদান করতে পারবেন, আবার একই এই কম্পিউটার থেকে আবার এই কম্পিউটার থেকে এই কম্পিউটারও তথ্যের আদান প্রদান করতে পারবেন। দ্বিমুখী মানে উভয় দিক থেকে আপনার ডাটা বা তথ্যের আদান প্রদান, উভয় কম্পিউটার থেকে আপনার ডাটা বা তথ্যের আদান প্রদান করা যাবে। প্রেরক কম্পিউটারে ডাটা পাঠানোর প্রয়োজন হলে শুধু প্রাপক কম্পিউটারই গ্রহণ করে, অন্যগুলো এই ডাটা গ্রহণ থেকে বিরত থাকে।
হ্যাঁ, মনে করেন এটা প্রেরক কম্পিউটার আর এটা মনে করেন প্রাপক কম্পিউটার। তো প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে ডাটা পাঠানো হলে শুধুমাত্র প্রাপক কম্পিউটারই গ্রহণ করে, আর অন্যান্য যে ডিভাইসগুলো বা কম্পিউটারগুলো আছে ওই ডাটা গ্রহণ থেকে কি থাকে, বিরত থাকে। তাহলে বাস টপোলজি কি কি সুবিধা আছে আমরা একটু দেখি। কম তার এবং সরল সংগঠনের কারণে ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। কানেক্টর দ্বারা বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্কের সম্প্রসারণ করা যায়। ঠিক আছে, আমরা কানেক্টর দ্বারা এই বাসটার দৈর্ঘ্য আরো বড় করে, আরো কম্পিউটার যুক্ত করে আমরা নেটওয়ার্কটা সম্প্রসারণ করতে পারবো। যে কোনো সময় নতুন ডিভাইস যুক্ত করা যায়, কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। তাহলে এই বাস টপোলজিতে যে কম্পিউটারগুলো আছে, হ্যাঁ, এই কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। সার্ভার এক ধরনের কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার। তো বাস টপোলজির অসুবিধাগুলো যদি আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন। বাসের ত্রুটি হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। যেমন এই বাসটা যদি আপনার ছিঁড়ে যায় বা এই বাসে যদি কোনো দুর্বলতা থাকে বা ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ নেটওয়ার্কটা কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক সৃষ্টি হয় এবং গতি হ্রাস পায়। তাহলে কম্পিউটারের সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন ডাটা ট্রাফিক তৈরি হবে। হ্যাঁ, কারণ অনেক কম্পিউটার যখন একটা আরেকটার সাথে তথ্য আদান প্রদান করতে যাবে একটা সিঙ্গেল ব্যাকবোনের মাধ্যমে বা বাসের মাধ্যমে, তখন স্বাভাবিকভাবে এই বাসটা এত সিগন্যাল ক্যারি করতে পারবে না, সেজন্য ডাটা ট্রাফিক তৈরি হবে এবং ডাটার যে ট্রান্সমিশন স্পিড, গতিটা কি হবে, হ্রাস হবে। আচ্ছা, এখন আমরা দেখি রিং টপোলজি। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে রিং টপোলজি। এখানে একটা রিং এর মতো করে আসলে কম্পিউটারগুলা একটার সাথে আরেকটা যুক্ত আছে। এটা আসলে অত্যাবশ্যকীয় না যে আপনার রিং এর মতোই হতে হবে। মানে একটা কম্পিউটারের এক প্রান্ত আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং আহ, অপর প্রান্ত আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। মানে প্রতিটা কম্পিউটার তার দুইটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, আবার এই কম্পিউটারটা আবার দুইটা কম্পিউটারের সাথে যুক্ত করে এরকম করে একটা রিং এর মতো একটা ব্যবস্থাপনা বা রিং এর মতো একটা সংগঠন বা আর্কিটেকচারের তৈরি হয়। এই টপোলজিটাকে বলা হয় রিং টপোলজি। তো রিং এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকারে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। প্রতিটি কম্পিউটারে ডেটা প্রেরণে সমান অধিকার পায়। ঠিক আছে, তাহলে এখানে যে সবগুলা কম্পিউটার সমান অধিকার পায়। মনে করেন এই কম্পিউটার যে পরিমাণ ডাটা যে সময় ধরে সেন্ড করতে পারবে, এই কম্পিউটারও ডিভাইস টুও একই পরিমাণ ডাটা একই সময় ধরে সেন্ড করতে পারবে। মানে এখানে প্রতিটা কম্পিউটারের যে প্রায়োরিটি তা হচ্ছে সমান। সঠিক প্রাপক বা নোডে ডাটা না পৌঁছানো পর্যন্ত বৃত্তাকার নেটওয়ার্ক পথে প্রেরক হতে সংকেত পরিবহন করতে থাকে। তাহলে মনে করেন আপনি 2 নাম্বার ডিভাইস থেকে 6 নাম্বার ডিভাইসে ডাটা পাঠাবেন, তাহলে ডাটাটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে প্রথমে ডিভাইস 1 থেকে যাবে, ডিভাইস 1 এ যাবে, তারপর ডিভাইস 6 এ যাবে। ঠিক আছে, ডাটাটা কিন্তু ডিভাইস 2 থেকে ডাইরেক্ট ডিভাইস 6 এ যাওয়ার কোনো পথ নেই। তাহলে আপনাকে ডিভাইস 2 থেকে প্রথমে ডিভাইস 1 এ যাবে এবং ডিভাইস 6 থেকে তারপর ডিভাইস 1 থেকে ডিভাইস 6 এ যাবে। একইভাবে ডিভাইস 3 থেকে যদি আমি ডিভাইস 5 এ ডাটা পাঠাতে চাই, তাহলেও কিন্তু আপনার একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজই যাবে। কারণ ডাটা এখানে যে প্রোটোকলটা আছে বা যে সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম করা হয় তাহলে প্রতিটি ডিভাইস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ পথেই ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাবে। তো রিং টপোলজির সুবিধাগুলো যদি আমরা দেখি, হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না। সংকেত প্রবাহ একমুখী হওয়ায় ডাটা কলিশন বা সংঘর্ষ হয় না। কারণ আমি আগেই বলছিলাম যে আপনার সংকেত প্রবাহ আপনার যে কোনো একদিকে হবে, সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তাহলে আপনার যেহেতু একদিকেই সবসময় সংকেত প্রবাহিত হবে, তাহলে ডাটা কলিশন হওয়ার কিন্তু কোনো চান্স নেই। কম তারের প্রয়োজন হয়, তাই বাস্তবায়ন খরচ কম। ঠিক আছে, তো এই টপোলজিটা বাস্তবায়ন করতে আপনার কম তারের প্রয়োজন হয় এবং বাস্তবায়ন খরচ তাই কম হয়। তো রিং টপোলজির অসুবিধাগুলো যদি আমরা দেখি, ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন। যেমন আমার যদি অ্যান্টি ক্লকওয়াইজ পথে 3 নাম্বার ডাটা যেহেতু ট্রান্সমিট হবে, তাহলে 3 থেকে 5-এ যদি আমি ডাটাটা পাঠাতে চাই, সরাসরি কোনো পথ নাই, সেই আমাকে সবগুলা ডিভাইস ঘুরে কিন্তু আপনার 5 নম্বর ডিভাইসে আপনার ডাটা আসতে হবে। আচ্ছা,
কোনো কম্পিউটার অকার্যকর হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক কি হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্কটা কি হয়ে যায়, অচল হয়ে যায়। নতুন কম্পিউটার সংযোজন এবং বিয়োজনে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। তাহলে নতুন কোনো কম্পিউটার যদি সংযোজন বা বিয়োজন করা হয় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক কার্যক্রমটা পুরাই ব্যাহত হয়ে যায়। কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে ডাটা ট্রান্সমিশন সময় বাড়ে, আর নেটওয়ার্ক নিয়ন্ত্রণে জটিল সফটওয়্যারের দরকার হয়। তাহলে এখানে এখানে যদি আমরা কম্পিউটারের সংখ্যা বেড়ে যায়, রিং টপোলজির ক্ষেত্রে এখানে যদি কম্পিউটারের সংখ্যা বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ডাটা ট্রান্সমিশনের পথের দূরত্বটা বেড়ে যাবে এবং ডাটা ট্রান্সমিশন সময়টা বাড়বে, এবং এই রিং টপোলজি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনার জটিল সফটওয়্যারের দরকার হয়। আমরা এখন স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো যদি দেখি, ইলেকট্রনিক ডিভাইস সমূহ সুইচ বা হাবের মাধ্যমে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। তাহলে আমরা দেখতেছি যে এই চিত্রে যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে এগুলো সুইচ বা হাবের মাধ্যমে যুক্ত হয়ে কি করে, একটা নেটওয়ার্ক গঠন করে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়, হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে স্টার টপোলজি নিয়ন্ত্রিত হয়। তাহলে স্টার টপোলজি নিয়ন্ত্রিত হয় এরকম সুইচ বা হাব বা সার্ভার দিয়ে, ঠিক আছে। এই টপোলজিতে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের আধিক্য পরিলক্ষিত হয়। তাহলে এই টপোলজিতে যে কেবলগুলো ব্যবহৃত হয় এগুলো সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। তাহলে স্টার টপোলজির সুবিধাগুলো যদি আমরা দেখি, দ্রুত গতিতে ডাটার আদান প্রদান হয়, ডাটার কলিশন ঘটার আশঙ্কা কমায়, যে কোনো সময় নতুন কম্পিউটার বা নোড যুক্ত করা যায়। তাহলে এখানে এই সুইচ বা হাবে যদি নতুন পোর্ট থাকে, এই যে এরকম ছিদ্র যেগুলো আছে এগুলোকে পোর্ট বলা হয়, অতিরিক্ত পোর্ট যদি থাকে ওই অতিরিক্ত পোর্টে খুব সহজেই নতুন কম্পিউটার বা ডিভাইস বা নোড যুক্ত করা যায়। কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকে। তাহলে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনার কম্পিউটার যে নেটওয়ার্কটা থাকে ওই নেটওয়ার্কটা কিন্তু সচল থাকে। সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টপোলজির চেয়ে নিরাপত্তা বেশি হয়। তাহলে আমরা যখন সুইচ ব্যবহার করব, আমরা জানি সুইচ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস। সুইচ শুধু তার নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকেই ডাটা পাঠিয়ে থাকে। তাহলে সুইচ ব্যবহারের কারণে স্টার টপোলজির নিরাপত্তা বাস বা রিং টপোলজির চেয়ে অনেক বেশি থাকে। কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডাটা ট্রান্সমিশন গতি স্বাভাবিক থাকে। তাহলে কম্পিউটারের যদি এর সংখ্যা বাড়েও তাহলে কিন্তু আপনার ডাটা ট্রান্সমিশনের যে গতিটা আছে ওইটা কমে না, স্বাভাবিক থাকে। তাহলে দেখা যাচ্ছে যে স্টার টপোলজির সুবিধাসমূহ অন্যান্য টপোলজির চেয়ে অনেক বেশি। স্টার টপোলজির অসুবিধা যদি আমরা একটু দেখি, প্রথম অসুবিধাটা হচ্ছে যে হাব বা সুইচ নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে যায়। তাহলে এই যে হাব বা সুইচটা, হ্যাঁ, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা শেষ, নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। প্রতিটি নোডের জন্য পৃথক তারের প্রয়োজন হয়, তাই বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। তারপরে যে অসুবিধাটা হচ্ছে নেটওয়ার্কের কম্পিউটারগুলো সরাসরি পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদানে সক্ষম হয় না। তাহলে এই যে কম্পিউটারগুলো আছে তারা কিন্তু সরাসরি একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে না। সুইচ বা হাব বা সার্ভারের মাধ্যমেই কিন্তু একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। আমরা ট্রি টপোলজির বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, তাহলে ট্রি টপোলজিতে নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখার ন্যায় বিন্যস্ত থাকে। তাহলে এটা এই চিত্রে আমরা একটা ট্রি টপোলজি দেখতেছি যেখানে নোড বা কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখার ন্যায় বিন্যস্ত থাকে। মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি, ঠিক আছে। স্টার টপোলজিকে বর্ধিত করলে বা একাধিক স্টার টপোলজি যুক্ত হয়ে যে নতুন টপোলজিটা গঠন করে সেটা কিন্তু আপনার হচ্ছে ট্রি টপোলজি। তাহলে এখানে ট্রি টপোলজির ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এই দুটি কম্পিউটার এই কম্পিউটারের সাথে যুক্ত আছে। এখানে কম্পিউটারের সাথে যুক্ত থাকতে পারে বা এখানে সাধারণত আপনার হাব সুইচ ব্যবহার করে কিন্তু আপনার কম্পিউটারগুলো যুক্ত হয়। এরকম একটা স্তরের নেটওয়ার্ক থাকে, এরকম আরেকটা স্তরের নেটওয়ার্ক থাকে, স্টার টপোলজি থাকে। তো এরকম স্টার টপোলজিগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনার এরকম ট্রি টপোলজিটা গঠন করে। একাধিক স্তরের কম্পিউটার কেন্দ্রীয় হোস্ট বা সার্ভারের সাথে যুক্ত থাকে। তাহলে ট্রি টপোলজি সাধারণত সার্ভার বেসড একটা টপোলজি। ট্রি টপোলজিতে সাধারণত আপনার একটা সার্ভার থেকে থাকে। তাহলে একাধিক স্তরে যে কম্পিউটারগুলো আছে সেটা কিন্তু আপনার সার্ভারের সাথে যুক্ত থাকে। হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের
ডিভাইস হাব বা সুইচের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে হাব বা সুইচ আমরা যদিও এই টি টপোলজিতে দেখতেছি না, হাব বা সুইচ গুলো এখানে আহ, উজ্জ্ব আছে, মানে দেখানো হয় না এই চিত্রটাতে। তাহলে বিভিন্ন স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে আপনার ডিভাইস গুলা কিন্তু আপনার হাব বা সুইচের সাথে যুক্ত থাকে। এই ব্যবস্থাপনা প্রতিটি স্তরে কম্পিউটার তার পরবর্তী স্তরে কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসাবে কাজ করে। তাহলে প্রত্যেকটা স্তরের কম্পিউটার তার, মনে করেন ডিভাইস 2 এখানে এই কম্পিউটারটা তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য, তাহলে পরবর্তী স্তরের কম্পিউটারগুলো কি কি আছে, 4 5, ঠিক আছে, 4 5 ডিভাইসগুলো হচ্ছে পরবর্তী স্তরের কম্পিউটার জন্য অন্তর্বর্তী হোস্ট হিসাবে কাজ করে। তাহলে ডিভাইস 2টা এই দুইটা কম্পিউটারের জন্য হোস্ট হিসাবে কাজ করবে, হ্যাঁ, বা আবার ডিভাইস 3টা এই দুইটা ডিভাইসের জন্য হোস্ট হিসেবে কাজ করবে। আবার এটা যদি সার্ভার হয়ে থাকে বা সার্ভারকে সাধারণত হোস্ট হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এই দুইটাও একটা অন্তর্বর্তীকালীন একটা সাময়িক একটা টেম্পোরারি একটা সার্ভার হিসেবে কাজ করতেছে, এবং এগুলাও কিন্তু আপনার সরাসরি যে মূল যে সার্ভারটা আছে এই সার্ভারটার সাথে যুক্ত থাকতেছে। হ্যাঁ, আসলে এই সার্ভারের সাথে টার্মিনাল যে কম্পিউটার বা প্রান্তে যে কম্পিউটারগুলো আছে এই প্রান্তের কম্পিউটারগুলো কিন্তু সার্ভারের সাথে যুক্ত করতে হলে বা তথ্যের আদান প্রদান করতে হলে কিন্তু আপনার এই অন্তর্বর্তীকালীন যে নোডগুলো আছে বা হোস্টগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনার সার্ভারের সাথে যুক্ত হতে হয়। সেজন্য এই কম্পিউটারগুলোকে আপনার হোস্ট হিসেবেও চিহ্নিত করা হয়, ঠিক আছে, সার্ভারের পরবর্তী স্তরের কম্পিউটারগুলোকে। তাহলে ট্রি টপোলজির সুবিধাগুলো যদি আমরা একটু দেখি, যে কোনো সময় নতুন শাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়, বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অধিক ভূমিকা প্রদান করে, নতুন নোড সংযোজনের বিয়োজনের ক্ষেত্রে নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না, ডাটা নিরাপত্তা সবচেয়ে বেশি, যেহেতু একটা সার্ভার নিয়ন্ত্রিত একটা টপোলজি সেজন্য আপনার ডাটার যে সিকিউরিটিটা খুব বেশি থাকে এখানে। তাহলে টি টপোলজির অসুবিধাগুলো যদি আমরা একটু দেখি, প্রধান কম্পিউটার বা সার্ভার নষ্ট হয়ে গেলে সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। হ্যাঁ, তাহলে এই নেটওয়ার্কে যদি আপনার এটা সার্ভার থাকে, তাহলে প্রধান কম্পিউটার যদি এটা থাকে, তাহলে সার্ভার বা প্রধান কম্পিউটার নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার পুরো নেটওয়ার্কটা কিন্তু আপনার অচল হয়ে যাবে। অন্যান্য টপোলজির তুলনায় তুলনামূলক জটিল প্রকৃতি এবং বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি, এবং অন্যান্য টপোলজিতে যে জটিল হওয়ার কারণে কিন্তু আপনার ট্রি টপোলজিটা আপনার এত তুলনামূলক সুবিধা হয় না আর কি, তুলনামূলক আপনার তুলনামূলক ভালো সার্ভিস দেয় না বা ভালো সেবা প্রদান করে না বিশেষ করে স্টার টপোলজির তুলনায়, ঠিক আছে। তাহলে মেশ টপোলজি, এরপরের যে টপোলজিটা সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। তাহলে এই চিত্রে আমরা মেশ টপোলজিটা দেখতেছি যে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্যান্য কম্পিউটারের সাথে সরাসরি তারের মাধ্যমে কি আছে, যুক্ত আছে। প্রতিটা কম্পিউটারের সাথে তারের মাধ্যমে যুক্ত থাকে। হ্যাঁ, এই নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়। তাহলে এই সংযোগ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো যে সংযোগ আছে এই সংযোগগুলোকে পয়েন্ট টু পয়েন্ট, যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার এই ডিভাইসগুলোকে অনেক সময় মেশ টপোলজিতে যুক্ত ডিভাইসগুলোকে পিয়ারও বলা হয় বা পয়েন্টও বলা হয়। তাহলে পারস্পরিক সংযোগকে কি বলা হয়, পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়, ঠিক আছে। এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1 সংখ্যক সংযোগের প্রয়োজন হয়। তাহলে এই টপোলজিতে যদি n মানে মনে করেন চারটা যদি আপনার কম্পিউটার হয়, যেমন এখানে কয়টা কম্পিউটার আছে, 1 2 3 4 5, তাহলে এখানে 5টা কম্পিউটার আছে, মানে n এর মান হচ্ছে 5। তাহলে প্রতিটি নোডে n-1 সংখ্যক সংযোগের প্রয়োজন হয়। তাহলে প্রতিটি নোডে n-1 মানে হচ্ছে 5-1 চারটা সংযোগের প্রয়োজন হয়। যেমন এই কম্পিউটারে কয়টা, 1 2 3 4, চারটা সংযোগের প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে এই কম্পিউটারও চারটা সংযোগের প্রয়োজন হচ্ছে, এই কম্পিউটারও চারটা, সবগুলো কম্পিউটারেই চারটা সংযোগের প্রয়োজন হচ্ছে, যেহেতু এখানে কম্পিউটারের সংখ্যা 5টা। মেশ টপোলজির সুবিধাগুলো যদি আমরা একটু দেখি, ডাটা ট্রান্সমিশন অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়, যে কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকে, নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। তাহলে এখানে মেশ টপোলজিতে যে সুবিধাটা আছে, যে কোনো কম্পিউটার বা ডিভাইস নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কটা সচল থাকে এবং ডাটা ট্রান্সমিশন স্পিডটা খুব বেশি থাকে, এবং এই নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না।
তাহলে মেশ টপোলজির অসুবিধাগুলো যদি আমরা একটু দেখি, বেশি পরিমাণ তারের প্রয়োজন হওয়ায় এটি ব্যয়বহুল হয়, নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল। তাহলে মেশ টপোলজির অসুবিধাসমূহ হচ্ছে এখানে বেশি পরিমাণ তারের প্রয়োজন হয়, তাই এটা ব্যয়বহুল, এবং এই এত পরিমাণ তারকে আপনার ম্যানেজ করা বা হ্যান্ডেল করা খুবই একটা দুঃসাধ্য বিষয়। তাই এই নেটওয়ার্কটার, এই টপোলজিটার ইনস্টলেশন বা কনফিগারেশনটা একটু জটিল এবং কঠিন হয়। ঠিক আছে, অলরাইট। এখন আমরা যে টপোলজিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজিটা হচ্ছে আপনার স্টার, রিং, বাস, মেশ প্রভৃতির নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা এই চিত্রে দেখতেছি যে বিভিন্ন টপোলজির সমন্বয়ে কিন্তু আপনার হাইব্রিড টপোলজিটা গঠিত হয়। এখানে স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, বিভিন্ন টপোলজির সমন্বয়ে কিন্তু আপনার হাইব্রিড টপোলজিটা গঠিত হয়। বিশেষ কাজের ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহৃত হয়। কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে বা বিশেষ ধরনের কাজের ক্ষেত্রে কয়েকটা অর্গানাইজেশন আপনার যুক্ত করতে আপনার হাইব্রিড টপোলজিটা ব্যবহৃত হয়। হাইব্রিড টপোলজির উপর ভিত্তি করেই ইন্টারনেট গঠন করা হয়েছে। তাহলে বিশ্বব্যাপী কিন্তু আপনার এই হাইব্রিড টপোলজিটা ব্যবহার করেই কিন্তু আপনার ইন্টারনেট গঠন করা হয়েছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টপোলজিতে একটা নেটওয়ার্ক গঠিত হয়, কিন্তু আমরা আমরা জানি যে ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক গুলো কিন্তু আপনার যুক্ত হয়ে বিশ্বব্যাপী যে বিশাল নেটওয়ার্কটা গঠন করে, এটা হচ্ছে আপনার ইন্টারনেট। এবং ইন্টারনেট কিন্তু আপনার হাইব্রিড টপোলজিতেই গঠন করা হয়ে থাকে। তাহলে হাইব্রিড টপোলজির সুবিধাগুলো যদি আমরা একটু দেখি, নেটওয়ার্ক সহজে সম্প্রসারণযোগ্য, কারণ আমরা নতুন টপোলজি খুব সহজেই যুক্ত করতে পারি। এই নেটওয়ার্কের ট্রাবল শুটিং সহজতর। ট্রাবল শুটিং মানে হচ্ছে কোনো প্রবলেম হলে, নেটওয়ার্কে কোনো প্রবলেম হলে ওই প্রবলেমটা সলভ করা তুলনামূলক সহজতর হয়। একটি টপোলজি নষ্ট হলে অন্য টপোলজির উপর প্রভাব পড়ে না। তাহলে যে কোনো একটা টপোলজি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য টপোলজির উপর এর কোনো প্রভাব পড়ে না। অন্য টপোলজির সুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। যেহেতু হাইব্রিড টপোলজিতে বিভিন্ন ধরনের টপোলজি থাকে, তাহলে প্রতিটা টপোলজির সুবিধাগুলো কিন্তু আপনার হাইব্রিড টপোলজিতে অন্তর্নিহিত থাকে। হাইব্রিড টপোলজির অসুবিধাগুলো যদি আমরা দেখি, রক্ষণাবেক্ষণ খরচ বেশি এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল। যেহেতু বিশাল নেটওয়ার্ক, বিশাল একটা টপোলজি, সেজন্য আপনার খরচটা বেশি হয় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, মেইনটেনেন্স খরচটা। অন্য টপোলজির অসুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। তাহলে অন্যান্য টপোলজির যে অসুবিধাগুলো থাকে, এই অসুবিধাগুলো কিন্তু আপনার হাইব্রিড টপোলজিতে অন্তর্নিহিত থাকে। তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের টপোলজি এর ব্যবহার এবং বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম। তো আপনাদের বাড়ির কাজ থাকবে টপোলজিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে সুবিধাজনক উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আপনাদের সাধারণত প্রশ্ন থাকে যে একটা উদ্দীপক দিয়ে দেয় এবং উদ্দীপক দিয়ে বলে যে কোন টপোলজিটা এই উদ্দীপকের জন্য সবচেয়ে ভালো হবে। তো সবসময় মনে রাখবেন যে আপনারা যখন উত্তর লিখবেন, স্টার টপোলজিটাকে সবসময় বলবেন যে বেশি ভালো। কারণ স্টার টপোলজিটা হচ্ছে আপনার খুবই সিম্পল এবং খুবই হ্যান্ডেল করা, মেনটেনেন্স করা, এবং নেটওয়ার্কের মধ্যে তথ্যের আদান প্রদানের দ্রুততা সবকিছুই বেশি। হ্যাঁ, সুবিধা বেশি মূলত স্টার টপোলজিতে। সেজন্য সবসময় চেষ্টা করবেন যাতে স্টার টপোলজিটাকে আমরা সবচেয়ে ভালো হিসাবে ব্যাখ্যা করতে পারি এবং ওই উদ্দীপকের আলোকে, এবং ওই পক্ষে আপনারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমাদের প্রেজেন্টেশন বা ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস দেখার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।